আজকে আমি আপনাদের সঙ্গে যে ঘটনাটি শেয়ার করতে চলেছি সেটি চট্টগ্রাম থেকে পাঠানো একটা ছেলের জীবনে ঘটে যাওয়া সত্য এবং বাস্তব একটি ঘটনা। ছেলেটার নাম সাদ। সে আমাদের কাছ থেকে চট্টগ্রাম থেকে তার জীবনে ঘটে যাওয়া সেই অলৌকিক ঘটনাটি পাঠিয়েছেন, যা কিনা তার জীবনে এখন পর্যন্ত চলমান। সে একজন স্কুলের ছাত্র এবং তার জীবনে যে পরিটা এখন পর্যন্ত আছে সেটা তার জীবনকে অন্যরকম স্বর্গ বানিয়ে রেখেছে, যা শুনলে আপনারা সকলে চমকে যাবেন এবং মনে হবে যে এটি যেন এক রূপকথার গল্প, কিন্তু না, সেটি সত্যি। আসসালামু আলাইকুম দর্শক, সকলে কেমন আছেন? স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এপিসোডে। প্রতিদিনকার মতো কণ্ঠে আমি আরজে ইমরান আপনাদের সঙ্গে আছি এবং আপনারা দেখছেন দ্য মেগাবক্স প্রাইম। মেগাবক্স প্রাইমের গল্পগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে আপনার মতামত জানাতে ভুলবেন না। সেই সঙ্গে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দিন, যাতে করে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যান। তাহলে চলুন আর বেশি কথা বাড়াবো না, আমরা সরাসরি চলে যাব সাদের জীবনের ঘটনায়। আমার নাম সাদ, আমার বয়স 16 বছর যখন আমার সঙ্গে ঘটনাটি ঘটে। বেশি দিন আগের কথা না, এই মাত্র কয়েক মাস আগের ঘটনা। আমি সেই সময়ে যেখানে গিয়েছিলাম সেখান থেকে মূলত ঘটনাটি ঘটে। আমার বাড়ি চট্টগ্রামের প্রত্যন্ত একটি গ্রামে। সঙ্গত কারণেই আমি আমার পরিচয় গোপন রাখছি, কারণ এই ঘটনাটি এখন পর্যন্ত আমার জীবনে চলমান রয়েছে এবং পরিটি এখনও আমার জীবনে রয়েছে, সেহেতু আমি আমার পরিচয় কাউকে বলতে পারছি না। ঘটনাটি যেখান থেকে ঘটেছিল ঠিক সেখান থেকেই আমি ঘটনাটি আপনাদেরকে বলা শুরু করছি। আমি এবং আমার বন্ধু সাকিব প্রায় দিনই স্কুল থেকে ফেরার পর বিকেলবেলা সন্ধ্যার দিকে আমাদের বাড়ি থেকে বেশ খানিকটা দূরে পাশেই একটা পুরাতন বাড়ি ছিল, সেই বাড়িতে যেতাম। সেখানে যাওয়ার উদ্দেশ্য একটু ভিন্ন ছিল, সেটা আমাদের এই বয়সী সকলেই হয়তো বুঝতে পারবেন। আমরা মূলত দুজনে সেখানে গিয়ে পর্নোগ্রাফি দেখতাম, যেটা আমাদের কাছে খুব ভালো লাগতো এবং উঠতি বয়সী এই ছেলে মেয়েদের কাছে এই জিনিসগুলো খুবই স্বাভাবিক বিষয় এবং আমার কাছেও ঠিক সেরকমই মনে হতো। আমরা বিকেলবেলা খেলতে না গিয়ে সেখানে বসে এগুলো করতাম। জায়গাটা বেশ পুরাতন এবং শুনশান ছিল, যার কারণে আমি এবং আমার বন্ধু সাকিব সেই জায়গাটা বেছে নিয়েছিলাম এগুলো দেখার জন্য, কারণ সেখানে কেউ যাতায়াত করতো না। আর বিকেলবেলা আমরা স্কুল মাঠে খেলতে না গিয়ে সেখানে বসে এগুলো দেখতাম। আমাদের কাছে বেশ ভালো লাগতো। সাকিব বিভিন্ন রকমের জিনিসপাতি এনে আমাকে দেখাতো, আর বিভিন্ন ওয়েবসাইটের নাম ও সব মুখস্থ ছিল এবং ও সব জানতো। আমরা সেগুলো সেখানে বসেই দেখতে শুরু করলাম। আপনাদের অনেকের কাছে হয়তো বিষয়টা অনেক উইয়ার্ড লাগতে পারে, কিন্তু আসল কথা হচ্ছে যে আমরা এগুলোতে আসক্ত ছিলাম এবং যেগুলো থেকে বের হতে পারছিলাম না। প্রায় প্রতিনিয়তই আমরা দুজনে সেখানে গিয়ে এটা দেখতাম এবং আমরা সেখানে গল্পগুজব করে সন্ধ্যার আগে আগে বাড়িতে ফিরে আসতাম। আমাদের দুজনের রুটিন এটাই ছিল এবং এভাবেই করে আমরা প্রায় প্রত্যেক দিনই সেখানে যেতাম। মাঝে মধ্যে যাওয়া হতো না, তবে বেশিরভাগ দিনই আমি এবং ও ওইখানে গিয়ে এগুলো দেখতাম। সন্ধ্যার পর বাড়িতে ফিরে আসতাম। কিন্তু একদিন আমি এবং সাকিব যখন সেখানে গেলাম, সেখানে যাওয়ার পর ওইদিনকে এক আজব ঘটনা আমার এবং ওর সঙ্গে ঘটে। আমি এবং ও দেখছিলাম, ঠিক সেই মুহূর্তে সন্ধ্যা লেগে এসেছে। আমি তখন খেয়াল করলাম যে আশপাশটা অন্ধকার হয়ে গিয়েছে, কিন্তু কেন যেন আমাদের তখন দেখতে ভালো লাগছিল। সন্ধ্যার পর পার হয়ে গিয়েছে এবং আজ পর্যন্ত এমন হয়নি যে সন্ধ্যার আগে আমরা এখান থেকে না বেরিয়ে গিয়েছি। মাগরিবের আজান হলে আমরা এখান থেকে চলে যেতাম, কিন্তু ওদিনকে আমাদের উত্তেজনা চরমে ছিল, যার কারণে আমরা প্রায় শেষ না করে যাব না সেরকম একটা মন করলাম। আর আমাদের খেয়ালও ছিল না, প্রায় সন্ধ্যা মাগরিবের আজান শেষে অনেকটা সময় পেরিয়ে গেল। জায়গাটা ছিল বেশ শুনশান এবং অন্ধকার, এবং চারিদিকে যে অন্ধকার হয়ে গিয়েছে সেটা আমরা টেরও পাইনি। ঠিক সেই মুহূর্তে আমি আমার পিঠে একটা গরম নিঃশ্বাসের শব্দ পেলাম। আমার পিঠে কেউ গরম নিঃশ্বাস ফেলছে। আমি আচমকা পেছনে তাকিয়ে কাউকে দেখতে পেলাম না। কয়েকবার পেছনে তাকালাম, কিন্তু আমার স্পষ্ট মনে হচ্ছিল যে আমার পেছনে কেউ গরম নিঃশ্বাস ফেলে আমাদের দিকে তাকিয়ে আছে। আমি সাকিবকে বললাম যে পেছনে কেউ আছে, সন্ধ্যা লেগে গিয়েছে, চল আমাদের চলে যাওয়া উচিত। কিন্তু ও তখন বলল, না, এইটা শেষ করে যাই, আর মাত্র কয়েক মিনিটই আছে। ততক্ষণে চারিদিকে ঘুটঘুটে অন্ধকার নেমে এসেছে। আমার তখন ভয় লাগছিল, কারণ জায়গাটা এত পরিমাণ শুনশান এবং অন্ধকারচ্ছন্ন, ভয় লাগাটা স্বাভাবিক বিষয়। আমি তখন ওকে বললাম, চল তো। তাই বলে ফোনটা এক প্রকার তাড়াতাড়ি বন্ধ করে সেখান থেকে আমি এবং সাকিব বেরিয়ে আসলাম। আমার কাছে সত্যি কেমন যেন মনে হচ্ছিল কেউ আমার পেছন পেছন আমাকে ফলো করতে করতে আসছে। তবে আমার পিঠে পেছনে যে গরম নিঃশ্বাস এবং তার নিঃশ্বাস ফেলার শব্দ আমি পেয়েছি, এটা মিথ্যা ছিল না, এটা আমার কাছে সত্যি মনে হচ্ছিল। ওকে বলার পর ও তখন বলল, ধরো, এগুলো মনে হয় তোর মনের ভুল। আমি তখন বললাম যে না,
এরকমটা নাও তো হতে পারে, আমরা সন্ধ্যার পর এখানে থাকবো না। ও বললো কি যে আরে চল তো, এখনো কথা না বলে তুই সামনের দিকে চল। তারপর আমরা বাড়িতে চলে গেলাম। যাই হোক, ওদিনকে আমাদের আর কোনো সমস্যা হলো না, আমি বাড়িতে চলে আসলাম। এরপরে প্রায় 2 দিন পরে আমি এবং সাকিব আবার সেখানে গেলাম। সেখানে বিকাল আসরের আজানের বেশ খানিকটা পরে সাকিব বলল কি যে আজকে আমাদের বাড়িতে মেহমান আসবে রে, আজকে আমি যেতে পারবো না, তুই যা। আর আমি যেতে হবে আমাকে বাজারে, টাকা দিয়ে আমাকে বাজারে যেতে বলছে। যদি সন্ধ্যার আগে বাজার নিয়ে না ফিরি তাহলে আমার আব্বা সত্যি মানে মারবে। তাই বলে সাকিব সেদিনকে বেরিয়ে গেল। আমি একাই সেখানে বসেছিলাম। মূলত আমরা দুজন ওইগুলো দেখতাম আর আমাদের খুব আনন্দ লাগতো। কিন্তু সেদিনকে আমি যেন দেখতে দেখতে একটু বেশি গভীরে প্রবেশ করে ফেলেছিলাম এবং সেগুলো দেখছিলাম। এবং আমি দেখতে দেখতে কখন যে রাত পেরিয়ে মানে সন্ধ্যা পেরিয়ে মাগরিবের আজান দিয়ে রাত হয়ে গিয়েছে আমি নিজেও টের পাইনি। আমি তখন দেখলাম চারিদিকে অন্ধকার নেমে এসেছে। সত্যিই আমি তখন আচমকা ভয় পেয়ে গেলাম, কারণ সেই গরম নিঃশ্বাস এবং নিঃশ্বাস ফেলার শব্দ দুটোই আমার কানের কাছে এসে বাজছিল যেন। ঠিক সেই মুহূর্তে চারিদিকে তখন অন্ধকার হয়ে আসলো এবং মনে হলো যে কেউ একজন আমাকে ধাক্কা মেরে নিচে ফেলে দিয়েছে। প্রচন্ড গতিতে আমি নিচে পড়ে গেলাম। আমি পেছনে তাকিয়ে কাউকে দেখতে পেলাম না এবং আমি স্পষ্ট বুঝতে পেরেছি যে কেউ আমাকে ধাক্কা মেরেছে, কিন্তু সেই ধাক্কা দেওয়ার মতো কাউকে আমি দেখলাম না। কেউ যেন ফুসফুস করে আমার দিকে তাকিয়ে রাগান্বিতভাবে ফুসফুস করছে। আমি তখন সেখান থেকে দৌড়ে বাড়িতে চলে আসি। বাড়িতে আসার পর মূলত আমার আম্মা আমাকে বলে, কি রে দেরি করলি কিসের জন্য? আমি বললাম আম্মা খেলতে খেলতে দেরি হয়ে গিয়েছে। যাই হোক, সেদিনকেও আমার সাথে কোনো সমস্যা হয়নি বা ওরকম কোনো কিছু হয়নি। মাঝখানে বেশ কিছুদিন সময় কেটে যায়। আমি এবং সাকিব নিয়মিতভাবে সেখানে যাচ্ছিলাম না, মাঝে মধ্যে যেতাম। তবে আজকে সাকিবকে ডেকে নিয়ে আমি বললাম কিছু চল সেখানে যাই, গিয়ে আজকে দেখতে ইচ্ছে করতেছে। ও তখন বললো যে ঠিক আছে যাব, কিন্তু বেশিক্ষণ থাকতে পারবো না। আসলে মামা আসছে তো বাড়িতে, আমাকে তাড়াতাড়ি যেতে হবে, সন্ধ্যার আগে না গেলে আম্মা মারবে আর মামাও প্রশ্ন করবে নানান। আমি বললাম কি স্যার ঠিক আছে, সেসব বিষয়ে তোর চিন্তা করতে হবে না, তুই চল, গিয়ে তারপর দেখলে বুঝতে পারবো। তারপর আমি এবং ও সেখানে চলে গেলাম। সেখানে গিয়ে আবার আমরা সেই একই কাজে লিপ্ত হয়ে গেলাম এবং দেখতে দেখতে এত মগ্ন হয়ে গেলাম যে সেদিনকেও কখন সন্ধ্যা লেগে গেল, মাগরিবের আজান পেরিয়ে সন্ধ্যার পর হয়ে গেল, আমি টের পেলাম না। সেদিনকে ঘটলো আরো আজব ঘটনা। আমি দেখছিলাম ঠিক সেই মুহূর্তে ওইখানে বিশাল আকৃতির সাদা রঙের একটা সাপ দেখলাম ফনা মেলে আমাদের দিকে তাকিয়ে আছে। এত বড় এবং এরকম সাদা ধবধবে সাপ এর আগে আমি কখনো দেখিনি। সাপটা ছিল বেশ অদ্ভুত এবং কুণ্ডলি পাকানো, আমাদের দিকে এমনভাবে তাকিয়ে আছে যেন এখনই ছোবল মেরে দিবে। আমি তখন সাপটার দিকে তাকিয়ে আছি। সাকিবকে আমি বললাম, দেখ দেখ কি বড় একটা সাপ। সাকিব তখন সামনে তাকিয়ে দেখলো যে সত্যি বিশাল আকৃতির এক সাপ এবং সেই সাপটি তখন আমাদের দিকে তেড়ে আসতে লাগলো এবং আচমকা সেই সাপটি একটা ধোঁয়া হয়ে আমাদের সামনে এসে মিলিয়ে গেল। তখন সাকিব বিষয়টা দেখে ভয় পেয়ে গেল, এমনকি আমি নিজেও ভয় পেয়ে গেলাম। তখন আমি বুঝতে পারলাম যে এখানে নিশ্চয়ই খারাপ কোনো কিছু আছে, আমাদেরকে এখানে আর আসা যাবে না, সন্ধ্যার পর তো এখানে আরো বেশি আসা যাবে না। আমি ভীষণ ভয় পেয়ে গেলাম। সাকিব তখন বলল সে শুধু সাপটাকে সামনে আসতে দেখেছে, কিন্তু আমি যেটা বলছি যে সে ধোয়া হয়ে আমাদের কাছে এসে মিলিয়ে গেছে সেটা সাকিব কোনোভাবে বিশ্বাস করতে যাচ্ছে না। সে বলল ওই সাপটা তো ওই দিক দিয়ে ডান দিক দিয়ে বেরিয়ে গেল আর আমরা চলে আসলাম, তুই বলছিস ও আমাদের দিকে তেড়ে এসেছে। আমি কিছু বুঝে উঠতে পারলাম না সাকিব এমনটা কেন বলছে। তারপর ওদিনকে ভয়ে ভয়ে আমি চলে আসলাম বাড়িতে এবং বাড়িতে আসার পর তখন বেশ খানিকটা রাত হয়ে গিয়েছিল। আমার আম্মা বলল, কিরে তুই তো দেরি করলি কিসের জন্য? আমি তখন বললাম যে খেলতে খেলতে দেরি হয়ে গেছে। আম্মা সত্যি সেদিনকে আমাকে একটা মারধরের মতো একটা বকাঝকা দিল। আমি তারপর ভাবলাম যে আর যাবো না। যাক, নেশা বা আসক্তিকে আর ছাড়ে, আর ওদিকে যাওয়া গিয়ে দেখা ছাড়া আমাদের আর কোনো জায়গা দেখার কোনো জায়গা ছিল না। তো এর কয়েকদিন পরে আমি সাকিবকে আবার বললাম যে দোস্ত চল আবার আমরা এখানে যাই, কিন্তু সে আমার কোনো কথা শুনলো না। সে বললো কি যে না যাবো না, আমার একটু কাজ আছে, আসলে এক জায়গায় যেতে হবে। তো সেদিনকে সে গেল না। তা আমি ভাবলাম হয়তো ও গেলে যাক না গেলে না যাক, তবে সেদিনকে যে ঘটনা ঘটেছে সেই ঘটনা সাকিব দেখেনি। এটা কেন দেখেনি সেটা আমি বুঝতে পারছিলাম না। সাকিবকে ছাড়াই আমি তখন সেদিনকে গেলাম, ভাবলাম মাগরিবের আগে ফিরে আসবো, কোনো সমস্যা হবে না। আর এর আগের দিন যে ভয় পেয়েছি মনে হয় আমার মনের ভুল, এটা তাছাড়া কিছু না। তো আমি সেদিনকে একা একা গিয়ে সেখানে এগুলো দেখছিলাম। তখন সন্ধ্যাও লাগেনি, মাগরিবের আজান দিবে দিবে অবস্থা। ঠিক সেই মুহূর্তে চারিদিকে অন্ধকার হয়ে আসছে এবং চারিদিকটা এত পরিমাণ ভয়ানক হয়ে উঠলো, মুহূর্তের ভিতরে বাতাস টাতাস বয়ে এক প্রকার অন্যরকম পরিবেশ সৃষ্টি হয়ে গেল। ঠিক সেই মুহূর্তে আমি দেখলাম দূরে বোরকা পরে একটা মেয়ে দাঁড়িয়ে আছে, একদম সাদা বোরকা এবং এক প্রকার নাকাব গলা আর কি। তার আগে একটা কথা বলে রাখি, এইখান থেকে যাওয়ার ওদিনকে রাত্রেবেলা আমি স্বপ্ন দেখলাম যে একটা সাদা বোরকাওয়ালা মেয়ে আমাকে স্বপ্নে বলছে কি যে তুই আর ওইখানে যাবি না,
যদি যাস তাহলে তোর ক্ষতি হবে, এরকম কথা বলেছে আমাকে স্বপ্নে। তো আমি ভাবলাম যে হয়তো এটা স্বপ্ন, আমি যে ভয় পেয়েছি সেটা ভুলভাল স্বপ্ন দেখেছি। তো ওই স্বপ্নটা দেখার পর আমি প্রায় সপ্তাহখানিক সেখানে যাইনি, কিন্তু পরবর্তীতে আমার নেশায় কাজ করতেছিল যে না এখানে যেতে হবে আমাকে। তো আমি তখন সেখানে চলে যাই, স্বপ্নের কথা আমি ভুলে গিয়েছিলাম। কিন্তু স্বপ্নের মতো হুবহু ওরকম একটা মেয়েকে বোরকা পরিহিত অবস্থায় এবং হিজাব পরিহিত অবস্থায় আমার সামনে যখন দেখলাম, তখনই আমি ভয় পেয়ে গেলাম যে একে তো আমি স্বপ্ন দেখেছি, তাহলে কি এ সত্যি সত্যি আমার স্বপ্নে এসেছিল। মেয়েটা তখন ধোঁয়ার মতো কুণ্ডলি পাখি আমার কাছাকাছি চলে আসলো এবং এসে আমার কাছে এসে আমার সঙ্গে চিৎকার এবং জোর গলায় কথা বলতে শুরু করলো। আমার কাছাকাছি যখন আসলো তখন সে অদৃশ্য হয়ে গেল। অদৃশ্য হয়ে আমাকে জোর একটা ধাক্কা দিয়ে নিচে ফেলে দিল। ফেলে দিয়ে বলল, তোর এত বড় সাহস, তোকে এতবার নিষেধ করা সত্ত্বেও তুই এখানে এসে এই খারাপ কাজগুলো করেছিস, তোর শাস্তি হবে। তুই যদি আর এখানে কখনো আসিস তাহলে সত্যি কথা তোকে আমরা মেরে ফেলবো। এই কথা শুনে তখন আমি প্রচণ্ড পরিমাণ ভয় পেয়ে যাই এবং এত পরিমাণ ভয় পাই যে ভয়ে আমি আর সেখানে দাঁড়িয়ে থাকতে পারিনি, আমার গলা শুকিয়ে আসে। সাকিবও সেখানে ছিল না, আমি সম্পূর্ণরূপে একা। এই জিনিসটা কি সেটা আমি বুঝে উঠতে পারছিলাম না। তারপর আমি বুঝতে পারলাম যে এরা নিশ্চয়ই কোনো মানুষ নয়, নিশ্চয়ই ভিন্ন কোনো প্রাণী বা ভূত প্রেত হবে, যে কিনা আমার এখানের উপস্থিতি হয়তো সে ভালোভাবে নিচ্ছে না। কারণ এইখানে মূলত হচ্ছে গিয়ে অনেক পুরাতন একটা বাড়ি, যেখানে কেউ যাতায়াত করে না। সন্ধ্যার পরে তো কেউ যাতায়াত করেই না, দিনের বেলা মাঝে মধ্যে দু একজন মানুষ আসে, সেজন্য আমরা এখানে এসে এগুলো করি। মাঝে মধ্যে দুপুরবেলাতেও আসি স্কুল ফাঁকি দিয়ে। তো আমি তখন সেখান থেকে ভয়ে বাড়িতে চলে গেলাম। বাড়িতে আসার পর আমি তো ভীষণ ভয়ে ছিলাম। আমার আম্মা আমাকে দেখে বলল কি যে কিরে তুই আজকে কোথায় গেছিলি, আজকে তোকে বললাম না তাড়াতাড়ি আসতে। আমি বললাম আম্মা কেন? আম্মা তখন বললো যে আমাদের পাশের বাড়ির ওই আপুর বিয়ে আজকে, তুই জানিস না রাত্রেবেলা আমাদেরকে যেতে হবে। আমি ঘরে তালা মেরে রেখে গেলে তখন তুই কি করবি, জামা কাপড় পরে তাড়াতাড়ি। তাই বলে আমাকে এক প্রকার বকাঝকা করে আম্মা চলে গেল তাবি দিয়ে বিয়ে খাইতে। তো আমাদের পাশের বাড়ি আমার এক বোনের বিয়ে ছিল। তো আমি তো খুব ভীষণ ভয় পেয়েছিলাম যে এরকম একটা পরিস্থিতির মধ্যে দিয়ে আমি আসছি, ভয় পেয়ে আসি। তো যাই হোক ঘরের ভিতরে গেলাম, কেন যেন আমার মনে হচ্ছিল যে আমার পেছন পেছন কেউ একজন আছে এবং আমাকে ফলো করতেছে। আমি ঘরের ভিতরে একা ছিলাম। ঘরের ভিতর থেকে আমি তখন জামা কাপড় পরলাম, পরে তখন আমি গেলাম বিয়ে খাইতে। যাই হোক সেদিনকে বিয়ে বাড়ির আমেজ টামেজে আমার তেমন কিছু মনে নেই, যেহেতু অনেক মানুষজন ছিল, লাইট টাইট ছিল। তো সেহেতু ওই বিষয়টা আমি প্রায় ভুলে গেলাম আর কি। রাত্রেবেলা এসে তখন ঘুমানোর সময় তখন আমার মনে হলো যে না এরকম ওইখানে যাওয়া যাবে না। আর এই কথা সাকিবকে যে বলবো, সাকিব মূলত এলাকাতেই ছিল না, ও কোথাও একটা জায়গায় বেড়াতে গেছিল, আমাকে বলেও যায় নাই। আর স্কুল কয়েকদিন ধরে বন্ধ ছিল, যার কারণে ওই বন্ধেতে সে চলে গেছে কোথাও একটা বেড়াইতে আর কি। তো আমিও নিজের স্কুলে যাচ্ছিলাম না, আর অবসর সময় এরকমভাবে কাটাচ্ছিলাম। তো আমার কাছে খুব বেশি একটা ভালো লাগতেছিল না বিষয়টা, পরিবেশটা কেমন যেন লাগতেছিল। তো ওই দিনকে দুপুরবেলা ভাবলাম যে আজকে একটু দেখতে মন চাচ্ছে, সন্ধ্যার দিকে না গেলেই তো হয়, ওই জিনিসটা তো সন্ধ্যার দিকে আসে ভূত প্রেত। তো আমি একটু সাহস করে ওদিকে সব দুপুরের দিকে ওইখানে গেলাম। সে সময় ভর দুপুর, আমি সেখানে বসে সেই ইটের উপর বসে তখন সবেমাত্র জুড়েছি। ঠিক সেই মুহূর্তে আমাকে ধাক্কা মেরে কেউ একজন ফেলে দিল এবং আমি তখন বুঝতে পারলাম যে ওরা দিনের বেলাতে ওইখানে থাকে এবং নিশ্চয়ই ওরা কোনো ভূত প্রেত বা এই জাতীয় কিছু বা জিনও হতে পারে, এটা আমি আন্দাজ করলাম। তো ঠিক সেই মুহূর্তে আমি দেখলাম যে আমার সামনে সেই মেয়েটা দাঁড়িয়ে আছে, তার পরনে একটা বোরকা পরা এবং খুব সুন্দর একটা জামা পরা, কিন্তু আজকে তার মুখের নাকাবটা খোলা। এর আগের দিন আমি তার নাকাব দেখিনি, কিন্তু আজকে মুখের নাকাবটা খোলা। এবং সত্যি কথা, এত সুন্দর মেয়ে এর আগে আমি কখনো দেখিনি। খুবই সুন্দর এবং রূপবতী, এত রূপবতী যে আমি তার দিকে হা হয়ে তাকিয়ে আছি। মেয়েটা আমাকে আবার বলল যে তুই আর যদি এখানে আসিস, সত্যি কথা এবার তোকে মেরে ফেলবো, কারণ হচ্ছে তোকে অনেক সুযোগ দিয়েছি। মেয়েটা এবার একদম কড়া ভাষায় দৃশ্যমান অবস্থায় আমাকে বলল। আমি তখন সেখান থেকে গলা টানতে টানতে ভয় সেখান থেকে চলে আসি, কারণ আমি বুঝতে পারছিলাম যে এখানে নিশ্চয়ই কোনো জিনের বসবাস আছে এবং ভূত প্রেতের বসবাস আছে, সেহেতু আমাদের এখানে যাওয়া যাবে না এবং ওরা আমাদের উপস্থিতিতে এগুলো দেখতে পেয়ে নিশ্চয়ই অন্য কোনো কিছু ভাবছে বা বিরক্ত হচ্ছে। আমি সেখান থেকে চলে আসি। যাই হোক পরবর্তীতে আমার স্কুল খোলে এবং স্কুলে আমি যাওয়া শুরু করি। পরীক্ষা ছিল, যার কারণে এই দীর্ঘ 1-1.5 মাস আমার সেখানে যাওয়া হয় নাই বা ওইগুলো দেখার কোনো সুযোগও হয় নাই। এই কয়েক মাস আগের ঘটনা, প্রায় 2 মাস আগের ঘটনা। আমি তখন হচ্ছে কি আর স্কুলে যাইও নাই, মানে ওইখানে যাই না, কিন্তু স্কুল পরীক্ষা চলতেছিল, এই কারণে আমি আর তেমন ওই বিষয়ে মাথা ঘামাই নাই। তো যাক এর 1-1.5 মাস পরে আমি একদিন হঠাৎ করে আমাদের বিলে নতুন পানি উঠছে এই বৃষ্টিতে। তো চিন্তা করলাম যে বিলে মাছ ধরার জন্য যাই। গ্রামের এই সমস্ত জিনিসপাতি আমার খুব ভালো লাগতো। তো সাকিবের সঙ্গে মাঝখানে স্কুলে দেখা হয়েছে, তবে ওই ঘটনা আমি ওকে আর বলি নাই। আর ও আর আমি সেখানে যেতাম না। আমরা মাঝে মধ্যে টাইম পেলে ওই স্কুলের মধ্যেই একটা স্টোর রুম ছিল, ওই পিছনে গিয়ে টুকটাক দেখতাম, কিন্তু
ওইখানে আর যাওয়ার সাহস করতাম না। আমি ওকে বলতাম যে না আমি যাবো না, আর ও একা ওইখানে যেত না। তো এইভাবে চলতেছিল। তো 1.5 মাস পরে ওই রাত্রেবেলা লাইট দিয়ে আমি মাছ ধরার জন্য তখন বিলে গেলাম। আমাদের বাড়ির পাশে একটা বিল ছিল, তো সেই বিলে গেলাম। তো বিলে গিয়ে হচ্ছে আমি মাছ ধরবো। তো মাছ টাছ ধরলাম, বেশ কিছু টাকি মাছ পেলাম এবং ট্যাক্সিতে করে সেই মাছগুলো নিয়ে আমি বাড়িতে ফিরবো। তো বাড়িতে আসতেছিলাম, ঠিক সেই মুহূর্তে বাড়িতে আসার পথে একটা ভিটা পড়ে, খুবই শুনশান ভিটা, এবং ওই ভিটার ডান পাশে বাড়ি আছে, বাম পাশে পুরোটা ভিটা। তো ভিটা দেখতে আসতেছি, ঠিক সেই মুহূর্তে আমি দেখলাম যে ওই ভিটার মাঝখানে একটা গাছের গোড়ায় একটা খুব সুন্দর দেখতে বিড়ালটা পড়ে আছে এবং তার পায়ে সম্ভবত আঘাত পেয়েছে, সে হাঁটতে পারতেছে না। আমি এটা দেখলাম যে সে নড়াচড়া করতেছে কিন্তু হাঁটতে পারতেছে না। বিড়াল পশু পাখি এগুলো দেখলে আমার আবার খুব মায়া লাগতো। আমি বিড়ালটার কাছে এগিয়ে গেলাম। তো দেখলাম বিড়ালটার গায়ে সাদা ধবধবে পশম এবং পুরো শরীরটা এত মোলায়েম যে আমি বিড়ালটার কাছে গিয়ে বিড়ালটাকে আদর করতে লাগলাম, মাথা হাতগুলো দিতে লাগলাম। তো সে আমার পায়ে হচ্ছে গিয়ে বারবার তার মাথা ঘষছিল, শরীর ঘষছিল। তো তখন বুঝলাম যে সে হাঁটতে পারতেছে না, কারণ তার পা খোঁড়াচ্ছে আর কি, সম্ভবত কোনো কিছুতে আঘাত পেয়েছে। আমি সেটা দেখলাম আর কি। তো ওই মুহূর্তে আমি বিড়ালটাকে আমার কাঁধের উপর তুলে বাড়িতে নিয়ে আসলাম। আর সাধারণত আমার বাড়িতে আমার আম্মা আব্বা বিড়াল পছন্দ করতো না। কেন করতো না জানি না, ওই যে আম্মা পছন্দ করতো না কারণ বিড়াল মাছ খেয়ে ফেলে এই জন্য। তো তাদেরকে লুকিয়ে আমি আমার ঘরে নিয়ে গেলাম। আমার ঘর আলাদা ছিল, আমার ঘরটা ছিল হচ্ছে কি এই পাশে পশ্চিম পোতায় আর কি। তো ওই ঘরের ভিতরে আমি তখন নিয়ে গেলাম। আমার এই রুমের ভিতরে এই পাশের রুমে আমি ঘুমাতাম, আর ওই পাশের রুমে হচ্ছে গিয়ে আমার ছোট বোন আর আম্মা যারা ছিল আর মেজো বোন যারা ছিল ওরা ঘুমাতো আর কি। তো এই পাশের রুমে সম্পূর্ণ আমি একা। তো ওই রুমের ভিতরে আমি বিড়ালটাকে নিয়ে গেলাম। নিয়ে গিয়ে আমি তার পা একটু ডলে দিলাম, তারপর একটু গরম পানি সেঁক দিলাম, যে সম্ভবত পায়ে ব্যথা পেয়েছে আর একটু বিশ্রাম নিলে ঠিক হয়ে যাবে। তো আমি মোটামুটি তাকে সুন্দর মতো পরিষ্কার পরিচ্ছন্ন করে আমি বিছানার উপর শুয়ে রাখলাম। শুয়ে রাখার পর রাত্রেবেলা আমি খেতে যাব, মাছ টাছ নিয়ে আসছি, গোসল টোসল তো করবো। তো মাছটাকে বারান্দায় রেখে আসছিলাম, বিড়ালটাকে এরকমভাবে রেখে আমি ঘরে সিটকারি দিয়ে আমি বেরিয়ে পড়লাম, যাতে করে ঘরের ভিতরে কেউ না ঢুকতে পারে। বিড়ালটাকে দেখলে তো ছোটক্ষণ কিছু বলবে না, কিন্তু আম্মা দেখলে ঠিকই বকাঝকা করবে। আমি মাছগুলো নিয়ে তখন গেলাম হচ্ছে গিয়ে আম্মার কাছে, যে আম্মা কোটো। তো আম্মা তো দিল এক ধমকানি যে এত রাত্রেবেলা আমি এগুলো কেন নিয়ে আসছি। তো যাই হোক, সে ধমকানি দিয়ে যাই হোক কুটতে বসলো, কুটে সাফ করলো সমস্ত কিছু। আমি ততক্ষণে গোসল করে এসে রাত্রেবেলা খাবার দিল, আমরা খেয়ে নিলাম সকলে বসে। তো রাত তখন 11টার কাছাকাছি হবে, আমি আমার ঘরে ঘুমাতে গেলাম। আমাদের অন্য ঘরে আবার টিভি ছিল, টিভি দেখে আমি তখন ঘুমাতে গেলাম। আর আমাদের বাড়িতে নেটওয়ার্ক পেতো না ভালো, ঠিক মতো নেটওয়ার্ক পায় না বলে আমরা ঘরে দেখতে পারি না। আর বাসায় ওয়াইফাই আব্বু আনে না, কারণ হচ্ছে কি ওয়াইফাই আনলে সারাদিন মোবাইল ব্যবহার করবো এই জন্য। তো এই কারণে হচ্ছে কি আমরা দূরে যেতাম। তো ঘরের ভিতরে যখন আমি গেলাম 11টার দিকে টিভি দেখে, তো এই সময় আমার মাথাটা একদম ঘুরে গেছে। কারণ হচ্ছে কি আমি যা দেখতে পেলাম এটা দেখে সত্যি পুরোপুরি আমি অবাক। কিসের জন্য? আমি যখন ঘরের ভিতরে ঢুকলাম, ঘরের দরজা লাগালাম, দরজা লাগিয়ে আমি যখন সামনের দিকে তাকালাম, আমি তাকিয়ে আশ্চর্য হয়ে তাকায় আছি। আমি ঘরের ভিতরে রেখে গেলাম বিড়াল, আশ্চর্য হয়ে তাকিয়েছি এই কারণ বিড়ালটা একটা মানুষে পরিণত হয়ে গেছে, এবং সেটা কোনো ছেলে মানুষ না, সেটা হচ্ছে মেয়ে মানুষ। তার শরীরে একটা খুব সুন্দর মোলায়েম কাপড় পরা এবং তার গা থেকে একটা অদ্ভুত সুঘ্রাণ আসছে, এত সুন্দর সুঘ্রাণ যে আমি সেই সুঘ্রাণটা শুনে একদম পাগল হয়ে যাচ্ছি। আমার রুমের ভিতরে এরকম সুন্দর সুঘ্রাণ, এটা তো পাওয়াটা একটা আশ্চর্যের বিষয়। তো আমি তখন সেটা দেখে আমি মেয়েটার কাছে এগিয়ে গেলাম। আমি সত্যি তাকে ধরার সাহস পাচ্ছিলাম না, কারণ ঘরের ভিতরে বাইরে থেকে আমি লাগাই দিয়ে গেছি, বিড়ালটা এখানে নেই। যেখানে বিড়ালটাকে শোয়ায় রাখছিলাম ঠিক সেখানে মেয়েটা কোত্থেকে আসলো, এটা আমার মাথায় কিছুটাই ঢুকতেছিল না। তো আমি তখন যখন সামনে গেলাম, সামনে গিয়ে আমি আশ্চর্য হয়ে বিড়ালটার দিকে তাকায় আছি। বিড়াল না, মানুষ আর কি। তো এটা হচ্ছে সেই মেয়েটা, যেই মেয়েটাকে আমি সেদিনকে ওই ঘরের ভিতরে দেখছিলাম, ওই পুরাতন বাড়িতে। এবং সেই বাড়িতে সে যখন আমাকে ধমক দিচ্ছিল তখন, তো ওইটা দেখে তখন আমি ভয় পেয়ে যাই, আমার পড়ানোর ভিতরে ধরপড় করতে শুরু করে। কারণ এই মেয়েটা এখানে কি করতেছে? এই মেয়েটা তো সেদিনকে আমাকে ধমক দিছিল, এবং সে তো কোনো মানুষ না, সে সম্ভবত কোনো ভূত প্রেত অথবা জিন হতে পারে। তা না হলে আমি তখন ভয় পেয়ে পেছনে সরে গেলাম। ঠিক সেই মুহূর্তে মেয়েটা চোখ খুললো। আমি বেশ খানিকক্ষণ মেয়েটার দিকে তাকিয়েছিলাম, কারণ সে অত্যাধিক রকমের সুন্দরী ছিল। ভয় পেয়ে যখন পিছনে টিনের সাথে ধাক্কা লাগার সঙ্গে মেয়েটার ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে সে সঙ্গে সঙ্গে উঠে পড়লো। উঠে তখন আমার দিকে সে তাকায় আছে এবং বলতেছে যে তুমি কি করতেছো এখানে? আমি বললাম কি যে আমি এখানে তোমাকে নিয়ে আসছিলাম, কিন্তু বিড়াল থেকে তুমি। মেয়েটা তখন একটু হাসলো, হেসে বললো কি যে বুঝতে পেরেছি, তুমি হয়তো কোনো কিছু বুঝতে পারছো না। মূলত আমি তোমাকে সমস্ত কিছু বলছি, আর সবার আগে আমি আমার পরিচয়টা দিয়ে নিই। আমি তোমাকে যেটা বলছি সেটা শুনে তুমি কিন্তু ভয় পাবা না।
শুরুতে আমি ভেবেছিলাম যে তোমাকে ক্ষতি করব, কিন্তু সেটা আমি করতে পারিনি। কারণ হচ্ছে তোমাকে দেখে আমার খুব ভালো লেগে যায়, এই জন্য আমি কিছু করতে পারিনি। আমি তখন বললাম, মানে? মেয়েটির নাম হচ্ছে মরিয়ম। সে বলল, আমার নাম মরিয়ম, আমি কোনো মানুষ নই, আমি একটা জিন এবং একটা পরী। আমি পরীর জগৎ থেকে এসেছি, এবং তোমরা যেখানে গিয়ে ওই বাজে কাজগুলো করতে, ওই বাজে কাজ করার কারণে সেখানে আমি খুব বিরক্ত হতাম। এবং সন্ধ্যার পরে যখন আমি ওখানে আসতাম, তখন দেখতাম তোমরা এখানে বসে বাজে কাজ করছো এবং ওই ভিডিওগুলো দেখছো। ওগুলো দেখে আমি খুব বিরক্ত এবং রেগে যাই শুরুর দিকে, কিন্তু এত পরিমাণ রেগে যাই যে ভেবেছিলাম যে তোমার কোনো ক্ষতি করব। কিন্তু সর্বপ্রথম যখন তোমার দিকে আমি তাকাই, তখন তোমাকে দেখে আমার ভালো লেগে যায়। কিন্তু তুমি যে এসব বাজে কাজ করতে, এই কারণে তোমার প্রতি আমার ঘৃণাও জন্মায়। ভেবেছিলাম তোমাকে ক্ষতি করবো বা তোমাকে মেরে ফেলবো, বা তোমাকে এমন জায়গায় নিয়ে রেখে আসবো যেখান থেকে তুমি আর ফেরত আসতে পারবে না, এবং তোমাকে উত্ত্যক্ত করব। কিন্তু অন্যান্য সকল জিনেরা এগুলো করতে গেলে আমি তাদেরকে বাধা দিই, বলি কি যে না, এটা করার দরকার নেই, ওরা চলে যাবে, ছোট মানুষ, ওরা তেমনটা বুঝতে পারবে না, ওরা চলে যাবে, ওদেরকে তোমরা এরকম ক্ষতি করো না। এরকম করে প্রথম 2 দিন তোমাদেরকে সুযোগ দিছি, কিন্তু তোমরা কোনোভাবেই সেটা শুনতে চাওনি বা মানোনি। আমি সাপ হয়ে এসে তোমাদেরকে ভয় দেখানোর চেষ্টা করছি, কিন্তু তারপরে তোমরা এখানে এসেছো, এবং তোমরা এই কাজগুলোতে এত বেশি আসক্ত ছিলে যে পুরো একদম বাজে পরিস্থিতি আমার কাছে খুব বাজে লেগেছিল। তো এই কথা বলতে পরিমিটাম বললো কি যে, মানে মরিয়ম, তারপর তোমাকে দেখে আমার ভালো লাগে, এবং ওদের হাত থেকে বাঁচানোর জন্য তোমাকে আমি তখন দেখা দেই। সাধারণত জিনেরা কাউকে দেখা দেয় না, এবং দেখা না দিয়ে তাদেরকে আর কি তাদের ক্ষতি করে। তো আমি তোমাদেরকে দেখা দিয়েছিলাম তোমাকে এই কারণে যে যাতে করে তুমি এখান থেকে চলে যাও, ভয় পেয়ে চলে যাও, এবং তোমাকে ইঙ্গিত দিয়ে এখান থেকে চলে যাওয়ার জন্য বলেছিলাম। কিন্তু তোমাকে আমার পছন্দ হয়েছিল ঠিকই, কিন্তু ভালো লাগতো না শুধুমাত্র একটা কারণে। সেই কারণটা হচ্ছে যে তুমি এই বাজে জিনিসগুলো দেখতে, তার কারণে ভেবেছি যে তোমার সঙ্গে আমি আর দেখা করবো না, তোমার সঙ্গে আমি কথাও বলবো না। তারপর তোমাকে তো এখান থেকে তাড়িয়ে দিই, তুমি চলে যাও। এরপরে তুমি আর এখানে আসোনি, আর ওই জিনগুলো তখন আর তোমাকে ধরতে পারেনি, বা আমার অনুরোধের কারণে তারা তোমাকে আর কোনো কিছু করেনি। এই কথা শোনার পর তখন আমি বললাম, তারপর? তারপর বললো, তারপর আর কি? তারপর তোমার সঙ্গে আমি আর প্রায় মাসখানেক দেখা করিনি, বা তোমার সঙ্গে দেখা করার কোনো প্রশ্নই আসে না। কারণ তুমি যতই সুন্দরী হও বা যতই ভালো হও না কেন, হ্যান্ডসাম সুদর্শন হও, তোমাকে ভালো লেগেছে, কিন্তু তোমার চরিত্র ভালো না, এটা আমার কাছে ভালো লাগেনি। এই জন্য তোমার কাছে আমি আর আসিনি। কিন্তু আজকে তুমি যে আমাকে উপকার করলে, সেটার জন্য আসলে আমার ভালো লেগে গেল তোমাকে। এই কারণেই মূলত আমি যখন তোমাকে দেখলাম ওইখানে, সত্যি এখান থেকে যাওয়ার সময় আমি আমার পায়ে ব্যথা পাই, এবং ব্যথা পেয়ে ওইখানে বসেছিলাম, বিড়ালের রূপ ধরে বেশ খানিকক্ষণ বিশ্রাম করছিলাম। বিশ্রাম করার মাঝখানে দেখি তুমি আসছো। তারপর তুমি যখন আমার কাছে আসলে, ভাবলাম যে তোমাকে আমি ক্ষতি করব, কারণ আমার কাছে এসে যে তুমি যদি আমার সাথে বাজে কাজ করার চেষ্টা করো। তারপর আমি দেখলাম যে তুমি আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছ, এবং আমার পায়ে আঘাত দেখে তুমি আমাকে সাথে করে নিয়ে আসলে। তখন আমার কেমন যেন ভয় ভয় লাগছিল তোমার সঙ্গে আসতে, কারণ তুমি যদি কোনো বাজে কাজ করো আমার সঙ্গে। এবং আমি এখানে এসে প্রায় ব্যথার চোটে অচেতন হয়ে পড়ি। তারপর তুমি আমার সঙ্গে আমার পায়ে ট্রিটমেন্ট করেছো, সেটা আমি দেখেছি, আমাকে এখানে শুইয়ে রেখে গিয়েছো, সেটা আমি দেখেছি। খুব ক্লান্ত ছিলাম আমি, এবং এই ক্লান্ত অবস্থায় এখানে কখন ঘুমিয়ে পড়েছি জানি না। আর এতক্ষণ যেহেতু তোমার সঙ্গে এখানে ঘুমিয়েছিলাম, আর তুমি যেহেতু আমার সঙ্গে কোনো খারাপ কাজ করোনি, তার মানে তুমি নিশ্চয়ই ভালো ছেলে। আর এই বয়সে একটু একটু হয় সেটা আমি বুঝতে পেরেছি আর কি। তবে আমাদের জিনের জগতে এই সমস্ত কোনো কিছু নেই, আমরা না কোনো ডিজিটাল ডিভাইস ব্যবহার করি, না অন্য কোনো কিছু করি। কিন্তু তোমার সাথে থেকে, তোমার আশেপাশে থেকে বুঝতে পারলাম যে মানুষের জগতে আসলে সবকিছু উল্টোপাল্টা হিসেবে চলে, এবং অন্য নিয়মে চলে। এটা আমি বুঝতে পেরেছি, যার কারণে আমার তোমার প্রতি এখন মন চলে এসেছে। আমি তখন মেয়েটার দিকে হা হয়ে তাকিয়ে আছি, কারণ মেয়েটা অত্যাধিক রকমের সুন্দরী। সে যেরকম সুন্দরভাবে কথা বলে, তার চেহারা ঠিক ততখানি সুন্দর। মেয়েটা বলল, আসলে আমি বিড়ালের রূপ ধরেই থাকতে চেয়েছিলাম, ভেবেছিলাম যে তোমাকে দেখা দিব না, এখান থেকে সুস্থ হলে খানিকটা চলে যাবো এখান থেকে। কিন্তু ঘুমানোর পরে কখন যে আমি আমার আসল রূপে ফিরে এসেছি আমি নিজেও জানি না, এবং তুমি আমাকে দেখে ফেলেছ। তবে তুমি চাইলে আমার সঙ্গে খারাপ কাজ করতে পারতে, কারণ আমি অসুস্থ ছিলাম, এবং জোর জবরদস্তি করলে আমি হয়তো কোনো কিছু করতে পারতাম না। আমি ভেবেছিলাম যে তুমি হয়তো ওই ধরনের ছেলে, এবং মানুষটা সম্ভবত এরকম হয়, কিন্তু তুমি শুধুমাত্র দেখা পর্যন্ত সীমাবদ্ধ। এটা যখন আমি বুঝতে পারি, তখন আমি বুঝে যাই যে তুমি ভালো একটা ছেলে। এই জন্য তোমার প্রতি আমার এখন আর কোনো রাগ নেই। সত্যি কথা বলছি, তোমাকে আমি পছন্দ করে ফেলেছি তখন থেকেই, এবং তোমার যে ভুলটা বুঝেছিলাম সেই ভুলটা এখন আর আমার নেই। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। আমি তখন মেয়েটা মানে মরিয়মের দিকে হা করে তাকিয়ে আছি। সে অত্যাধিক রকমের সুন্দরী, তার পরনে এক ধরনের অলৌকিক জামা, এবং খুব চমৎকারভাবে আমার দিকে তাকিয়ে আছে। তার চোখের দিকে যে তাকাবে সে যেন এক মুহূর্তের ভেতরে উবে যাবে। মেয়েটা আমার থেকে বড় বড় আপুদের মতো হবে। আমি তখন বললাম যে আপনি তো আমার থেকে অনেক সিনিয়র, আমার অনেক বড় বড় হবেন, আমার বড় আপুর সমান, তাহলে আপনার সঙ্গে
সে তখন আমাকে কাছে টেনে নিয়ে আমার পাশে বসালো, বসে বলল কি যে ভালোবাসা ছোট বড় দেখে না, তোমাকে দেখে আমার খুব ভালো লেগেছে, আর তুমি তো আর কয়েকদিন পরে একটু বড় হবে তাই না, আর আমার রূপ যৌবন এরকম থাকবে আরো অনেক বছর, সেহেতু আমি তখন দেখবা কি যে তোমার সঙ্গে বড় হচ্ছি। এবং তোমার বয়স এখন কত? আমি তখন বললাম আমার বয়স 16 বছর। ও বললো কি যে 16 বছর, তুমি আর কয়েকদিন পরে একদম পুরোপুরি তাগড়া যুবক হয়ে যাবা, তখনও আমি এরকমই থাকবো, তো সিনিয়র হয়েছি তো কি হয়েছে, তাতে কোনো সমস্যা নেই, আমার সঙ্গে তুমি প্রেম করবা কিনা কিংবা আমাকে পছন্দ হয় কিনা তুমি সেটা বলো। আমি তখন অবাক হয়ে গেলাম, কারণ তাকে আমার ভালো লাগে, আর এই বয়সে আমার প্রেম হয়ে যাবারই কথা। এর আগে আমি কারোর সঙ্গে প্রেম করিনি, আর যদি সেটা হয় একটা পরী, তাহলে কোনো কিছু তো বলার অপেক্ষা রাখে না। আমি তখন তাকে বললাম যে আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু, সে তখন আমাকে বললো আমাকে আপনি নয় তুমি করে বলো, ভালোবাসার কাউকে বুঝি আপনি করে বলতে হয়। আমি বললাম না ঠিক আছে। তারপর সে আমাকে বলল ঠিক আছে। ও তখন আমাকে বললো আমার ক্ষুধা লেগেছে, আমাকে একটু মাছ এনে দিতে পারবে, মাছ আমার খুব প্রিয়। তখন দেখলাম তুমি মাছগুলো মেরে নিয়ে আসছো। আমি বললাম যে হ্যাঁ মাছ আছে, ওই মাছগুলি আম্মা আমাকে ভেজে দিছে, তুমি কি ভাত খাবা? ও তখন বললো আমি তো মানুষের খাবার খাই না, তবে তুমি এনে দিলে আমি খাবো। তারপর আমি টুকটুক করে ওই ঘরে গেলাম, গিয়ে সেই মাছগুলো দিয়ে ভাত নিয়ে আসলাম, এবং ও তখন সেই মাছগুলো দিয়ে আমার সামনে প্রায় পুরো এক থাল ভাত খেয়ে ফেললো। বলো কিছু খুব সুস্বাদু এবং ভালো হয়েছে, এবং খুব দ্রুত খেলো, কাটা পর্যন্ত রাখলো না, কাটা পর্যন্ত একদম চিবিয়ে খেয়ে ফেললো। আমি তো কাটা ফেলে দিই, বড় টাকি মাছের কাটা, সবগুলো চিবিয়ে একদম গিলে খেয়ে ফেললো। তখন আমার সত্যি সত্যি বিশ্বাস হলো যে সে একটা পরী। তারপর ও আমাকে পাশে বসিয়ে ওর কোলে মাথা রাখতে বললো, আমি মাথা রাখলাম, আমার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। আমার এত ভালো লাগছিল, আমি তাকে দেখে পছন্দ করেছি মাত্র, মনের ভিতরে হয়তো প্রেমের ঘন্টি বেজেছে, কিন্তু তার প্রতি তখন সেই ভালোবাসাটা আসেনি যেটা আসার কথা আর কি। কারণ শুরুতে তাকে ভয় লাগলেও পরবর্তীতে তার এসব আদর যত্ন আমার বেশ ভালো লাগছিল। আর সে আমার থেকে সিনিয়র আপু, সিনিয়র হোক যাই হোক, সে তো পড়ি, আর আমি তো কয়েক বছর পরে তার সমান হবই, আর সে তো আর বৃদ্ধ হয়ে যাচ্ছে না। সে আমাকে একটা মজার তথ্য দিল, বললো কিছু শোনো, তুমি বুড়ো হয়ে যাবে তাও আমার যৌবন যাবে না, আমি তখনও ঠিক এরকমই থাকবো, তুমি জানো সে তো আমার সঙ্গে থাকলে তোমার তো কোনো সমস্যা নেই তাই না? আমি তখন বুঝতে পারলাম যে না, আমার কোনো সমস্যা নেই। অনেকক্ষণ গল্প করার পরে রাত তখন প্রায় 1টা কি 1:30 হবে, ও তখন আমাকে বললো যে তুমি শুয়ে পড়ো, তোমার কালকে স্কুল আছে না? তাই বলে ও আমাকে ওর বুকের সঙ্গে জড়িয়ে ধরে ওর বুকের উপরে ঘুমাতে বললো ঘুমাও, কোনো সমস্যা নেই। আমি কোনো মেয়ের এতটা কাছাকাছি কখনো যাইনি, এতদিন শুধুমাত্র পর্নোগ্রাফিতে এই জিনিসগুলো দেখে এসেছি। কোনো মেয়ের কাছাকাছি এখন পর্যন্ত যাওয়ার সাহস দূরের কথা, মেয়ের হাত ধরা ওইসব কাছে করা কোনো বিষয় আমার কোনো অভিজ্ঞতা নেই। কিন্তু মেয়েটা আমাকে যেরকমভাবে তার বুকের সঙ্গে জড়িয়ে ধরলো, আমার বুক ধরফর করতে শুরু করলো। আমি কি ঘুমাবো, তার বুকের উপরে শুয়ে তার নরম বুকের উপরে আমার ঘুমিয়ে আসছিল না, মানে অন্য সব বাজে চিন্তা মাথায় আসছিল। সে তখন আমাকে বলল যে আচ্ছা ঠিক আছে তুমি ঘুমাও, তাই বলে আমাকে পাশে নামিয়ে দিয়ে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লো। যাই হোক কখন ঘুমিয়েছে আমি জানি না। পরদিন সকালবেলা যখন আমি ঘুম থেকে উঠলাম, আমি তাকে দেখতে পেলাম না আমার আশেপাশে। সে সকালে কোথাও হয়তো চলে গিয়েছে। ও আমাকে বলেছিল যে ও দিনের বেলাতে কম থাকে এখানে, রাত্রেবেলাতে বেশি আসে, আর ওইখানে ওই যে যেখানে আমরা বসে ওই জিনিসগুলো দেখতাম সেখানে ও থাকতো বেশিরভাগ সময়। তো আমি ওই দিনকে সত্যি সত্যি স্বপ্ন দেখেছি নাকি বাস্তব সেটা আন্দাজ করার জন্য আমি সেখানে চলে গেলাম, স্কুলে না গিয়ে সেখানে চলে গেলাম। সকালবেলা উঠে আশেপাশে খুঁজলাম, কোথাও পেলাম না, খাওয়া দাওয়া করে স্কুল ব্যাগটা নিয়ে ওরকমভাবে চলে গেলাম এখানে। তো যাওয়ার পর সেখানে গিয়ে আমি ওকে বলতেছি যে মরিয়ম তুমি কি এখানে আছো? তো বেশ খানিকক্ষণ পর একটা অদ্ভুত দেখতে বাচ্চা ছেলেটা প্রায় 7 ফুটের মতো লম্বা হবে, কিন্তু সে বাচ্চা ছেলে, এমন একটা প্যান্ট পরেছে, দেখে বেশ হাসি আসলো আমার। সে এসে আমাকে থাপ্পড় মারতে গেল এবং বলল কি যে তুই মরিয়মকে খুঁজছিস, তুই কে, আর তুই এখানে আসছিস কিসের জন্য, আর মরিয়মকে ডাকছিস কিসের জন্য? তখন আমি বললাম যে মরিয়ম কোথায়? সে বলল মরিয়ম আপু বল, তাই বলে একটা থাপ্পড় মারলো আমাকে। তারপর খেয়ে আমি তখন সেখান থেকে বেরিয়ে আসলাম, কারণ আমি জানতাম যে মরিয়ম এখানে নেই এবং অন্যান্য জিনেরা এখানে এসেছে এবং ওরা এখানে আছে, আর মরিয়ম এখানে আমাকে আসতে নিষেধ করেছে। কিন্তু সত্যি সত্যি বলে আমার বিশ্বাস হয়ে গেল যে মরিয়ম আছে, এবং কালকে ওর নামটা আমাকে বলেছে, তার মানে ওর নাম মরিয়ম, এবং ও রাত্রেবেলা আসবে। যাই হোক আজকে থেকে প্রায় 20 থেকে 25 দিন আগের ঘটনা। তারপর তো ও আমার সঙ্গে নিয়মিত রাত্রেবেলা দেখা করতে আসতো। 20 থেকে 25 দিন আগের ঘটনা। সে আমাকে বলল যে শোনো সাদ, তুমি কি আজকে আমার সঙ্গে যাবে একটা জায়গায়? আমি বললাম কোথায় নিয়ে যাবা তুমি? ওখানে আমাকে বলতে লাগলো কোথায় নিয়ে যাবো সেটা তুমি চিন্তা করো না, তোমার সঙ্গে তো প্রত্যেকদিন আমি এখানে গল্প করি তাই না, আমার খুব ভালো লাগে তোমার সঙ্গে গল্প করতে। আর এই কয়েকদিনে ওর সঙ্গে মেলামেশা করে সত্যি আমার খুব আনন্দ অনুভব হয়, কারণ ও রাত্রেবেলা যখন আমার কাছে আসে, এসে আমার মাথায় হাত বুলিয়ে দেয়, আমাকে আদর করে,
আমি ওকে আজকে স্কুলে কি হয়েছে সমস্ত ঘটনা বলি, ও তখন হেসে একদম গড়িয়ে যায়। তারপর রাত্রেবেলা ওর সঙ্গে আমি ওকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ি। এই অনুভূতিগুলো ছিল এক অন্যরকম অনুভূতি, যা আসলে বলে বোঝানো যাবে না। এবং ওর প্রতি আমার এই জিনিসগুলোর প্রতি এত পরিমাণ অনুভব এবং এত পরিমাণ টান হতে শুরু করলো যে ওকে ছাড়া আমি কোনো কিছু ভাবতেই পারতাম না। সেদিন এসে আমাকে বললো, স্যার চলো তোমাকে আজকে একটা জায়গায় নিয়ে যাবো। আমি বললাম, তুমি কোথায় নিয়ে যাবা? ও তখন আমার হাত ধরলো, হাত ধরে আচমকা আমাকে বললো চলো। তাই বলে এমন একটা টান দিল, আমি খালি খেয়াল করলাম যে টিনের ফাঁক দিয়ে আমি এবং ও দুজনে বেরিয়ে গেলাম। কিভাবে এটা হলো আমি জানি না, আমার ঘরের ভিতর সিটকারি দেওয়া, আমি ঘর থেকে বের হয়ে গেছি। এটা সত্যি অলৌকিক এবং অবাস্তব ছিল আমার কাছে। মানে এটা বলে বোঝাতে পারবো না যে আমি তখন কতখানি ভয় পাইছি যখন আমাকে হ্যাঁচকা টান মারলো। আমি দেখলাম আমি ঘরের বাইরে এবং মাটি থেকে অনেকটা উপরে উঠে ভাসতেছি। এটা দেখে তখন আমার এত পরিমাণ ভয় লাগলো। আমি বললাম যে কোথায় নিয়ে যাবো তুমি আমাকে? ও বললো, চলোই না, গেলে তুমি দেখতে পারবা। তারপর ও আমাকে টানতে টানতে নিয়ে গেল এক অদ্ভুত জায়গায়, যে জায়গার চারিপাশে শুধুমাত্র গাছপালা দিয়ে ঘেরা। রাত্রের সময় আসমানে জ্যোৎস্না এবং একপাশে দেখলাম ঝর্ণার পানি নিচে পড়তেছে এবং যেখানে পড়তেছে সেই জায়গাটায় আলো জ্বলতেছে এবং খুব সুন্দর একটা ঘর আছে সেখানে। এটা দেখে তখন আমি তো নিজের চোখকে বিশ্বাস করতে পারতেছিলাম না। আমি বললাম যে এটা কোন জায়গায়? ও তখন আমাকে বলল যে এটা হচ্ছে আমার পছন্দের একটা জায়গা। আমি মাঝে মধ্যে এখানে আসি, এসে গল্পগুজব করি, তারপর এখানে গোসল করি রাত্রেবেলা, এখানে খাই, সবকিছু করি। এটা আমি বানিয়েছি, দেখো খুব সুন্দর জায়গা না? তোমাকে নিয়ে আসবো বলে অনেকদিন ধরে আনতে পারছিলাম না। এটা আমাদের ওইখানকার অঞ্চল, মানে আমরা যেখানে বসবাস করি, এটা মানুষের সাথে যোগসূত্র নেই। আমরা তো এইসব জায়গায় চলাফেরা করি, তবে রাত্রেবেলা তোমার কাছে যখন যাই তখন তো তোমার সঙ্গেই থাকি এবং আমার কাছে খুব ভালো লাগে তোমার সঙ্গে থাকতে, তোমার শরীরের ঘ্রাণ, তোমাকে চুমু খেতে। বলা বাহুল্য, এই কয়েকদিনে ওকে এত পরিমাণ চুমু খেয়েছি যে আমি আমার সারা জীবনে এরকমটা কখনো করিনি। এবং ও সেকেন্ডে সেকেন্ডে শুধুমাত্র আমার চুমু খায়। তো এই জিনিসগুলো আমার কাছে এত ভালো লাগতে শুরু করলো, এটা যারা বয়সন্ধিকালে প্রেম করেছেন বা আমার বয়সে যারা আছেন তারা মূলত এটা ফিল করতে পারবেন, যে আমার বয়স যারা পার করে এসেছেন, যে একটা আপনার গার্লফ্রেন্ডকে যদি আপনি আবার নিজের ঘরে পান বা তার সঙ্গে যখন আপনি ঘুমান তখন তার সঙ্গে কি হতে পারে, এই বিষয়গুলো সম্পর্কে তো আপনাদের আইডিয়া আছে। এবং ঠিক সেরকম জিনিসগুলো আমার সঙ্গে হতে শুরু করলো। প্রত্যেক রাতে সে আসতো, আমার সঙ্গে থাকতো, ঘুমাতো এবং যা যা হবার আমাদের মধ্যে সবই হতো। তো সব মিলিয়ে ওর প্রতি এত পরিমাণ আবেগ, ভালোবাসা এবং আমার এত পরিমাণ টান হতে শুরু করলো যে ওখানে যাওয়ার পর ওকে যখন আমি জড়িয়ে ধরে সেখানে বসেছিলাম, সেই মুহূর্তে আমার কাছে এত আনন্দ লাগছিল যে আমি সত্যি সেই মুহূর্তটাকে না আসলে ব্যক্ত করতে পারবো না। সত্যি খুব অসাধারণ মুহূর্ত ছিল সেটা। আমি সেখানে বসে তার সঙ্গে গল্প করছিলাম, চাঁদের আলো, ওদিকে দিঘির ভিতর পানি। ও তখন আমাকে বললো চলো গোসল করি। তাই বলে আমি এবং ও পানিতে নেমে গেলাম। পানিতে ও সাঁতার কাটতে থাকলো এবং আমাকে নিয়ে সাঁতার কাটছিল। ও আমার থেকে বয়সে বড় এবং একটু অ্যাডাল্ট দেখতে, এবং ওর শারীরিক গঠন সব অ্যাডাল্ট মেয়েদের মতো। কিন্তু ও সবসময় আমাকে বলতো কিছু, তুমি আমাকে বড় হিসেবে না দেখে তুমি আমাকে তোমার মতো করে দেখো, এটাই বলতো আমাকে। তোর সঙ্গে গল্পগুজব, পানির ভিতরে গল্পগুজব করতে করতে কখন যে মাঝখানে টাইম কেটে গেল আমি বুঝতে পারলাম না। তো এর মাঝখানে ওর সঙ্গে এখানে সারা রাত কাটালাম, গল্প করলাম, এখানে খাওয়া দাওয়া করলাম এবং ফজরের কিছুক্ষণ আগে আমাকে হচ্ছে ও বাড়িতে দিয়ে গেল এবং দিয়ে গিয়ে বললো কিছু এখন ঘুমাও, তোমার সকালবেলা স্কুল আছে না। তো এরকম করে প্রায় প্রত্যেক দিন রাত্রেবেলা আমাকে নিতে আসতো। প্রায় প্রত্যেক দিনই না, মাঝে মধ্যে সপ্তাহে তো একদিন বা 2 দিন ওদের ওইখানটায় যেতাম। আমি ওইখানে যাওয়ার পর ওইখানে ওর সঙ্গে থাকতাম, ওর সঙ্গে খাবার খেতাম, গোসল করতাম এবং একটা আনন্দ ফুর্তির মুহূর্তের মধ্যে ছিলাম। এগুলো করতে করতে আমার সঙ্গে যেটা হলো যে আমার স্কুলের রেজাল্ট খারাপ হলো। তারপর আমি যেখানে কোচিং করতাম সেখানে আমি যেতাম না এবং এক প্রকার বেশি দিন আগের ঘটনা, 3 সপ্তাহ আগের ঘটনা, স্কুলে যেতাম না, আমার রেজাল্ট খারাপ হলো এবং রাত্রেবেলা আমি যখন ঘুমাতাম না, চোখে নিচে কালি পড়ে গিয়েছে, সেটা আমার আব্বা আম্মা বুঝতে পারছে আর কি, যে রাত্রে আমি কী করি। তো সেই মুহূর্তে আব্বা আম্মা আমার কাছ থেকে হচ্ছে প্রথমে মোবাইলটা নিয়ে গেল, যে মোবাইল টিপিস সারা রাত ধরে কী করিস, এটা বলে সে মোবাইলটা নিয়ে গেল আর কি। তো আমার সাথে যে একটা জিন আছে সেটা তো আমার পরিবারের কেউ জানে না এবং সে আমাকে এরকমভাবে আদর যত্ন করছে, আমার জন্য প্রতিনিয়ত খাবার নিয়ে আসছে এবং রাত্রেবেলা তার সঙ্গে আমি গল্প করি। তো আমার আব্বা আম্মা যখন টের পেল বিষয়টা যে আমি রাত্রেবেলা মোবাইলটা নিয়ে গেল, কিন্তু সে তো জানে না যে আমার সঙ্গে একটা জিন আছে বা আমি কার সঙ্গে মিশি। তো তারপরে হচ্ছে গিয়ে আমি তার সঙ্গে আর ওইখানে গেলাম না। আগের সপ্তাহের কাহিনী। তো তখন আমি তাকে বললাম যে এরকমভাবে রেজাল্ট খারাপ হচ্ছে, রাত্রেবেলা ঘুমাই না বলে, তো কি করব। তো তখন আমাকে বললো যে ঠিক আছে, আমি রাত্রেবেলা তাহলে দেরি করে আসবো না, তুমি 9টা থেকে পরবর্তীতে তোমার সঙ্গে থাকবো আর রাত্রে ঘুমাবো আমরা, ঠিক আছে একসাথে।
তো এরকম করে ওর সঙ্গে ও আমার কাছে নিয়মিত আসে এবং তার সঙ্গে আমি নিয়মিত গল্পগুজব করি থাকি। তো এরকম করেই কিন্তু ওর সঙ্গে আমার সময়গুলো কাটছে। ওর সঙ্গে আমি নিয়মিত গল্পগুজব করছি, দেখা করছি, ওর সঙ্গে থাকছি। তো সব মিলিয়ে এরকমভাবেই কিন্তু ও প্রত্যেকদিন আমার সঙ্গে দেখা করছে। তো আমি জানি না এটা আমার জীবনে ভালো কোনো কিছু নাকি খারাপ কোনো কিছু, কিন্তু এটা সত্যি কথা যে ও প্রত্যেকদিন যখন আসে তখন আমার খুব ভালো লাগে, আর ও যেদিনকে আসে না আমার কাছে সেদিন আমার কাছে খুব খারাপ লাগে, আমার খুব কষ্ট লাগে। এটা কিসের জন্য আমি জানি না, তবে এটার হয়তো তাকে আমি ভালোবেসে ফেলেছি বা সে আমাকে প্রচণ্ড পরিমাণ ভালোবাসে। এই কারণগুলোর জন্য হয়তো সে আমার কাছে সেরকমভাবে না আসলে আমার খারাপ লাগে, আমার কষ্ট লাগে। কিন্তু বাস্তব কথা হচ্ছে যে আমি ওকে সত্যি প্রচণ্ড পরিমাণ ভালোবেসে ফেলেছি। এর মাঝখানে একদিনের কথা আমি সেটা বলতে ভুলে গিয়েছি। মাঝখানে একদিনের কথা, আমি স্কুলে গিয়েছি। স্কুলে যাওয়ার পর আমাকে সাকিব বলল কি যে চল আমরা আজকে ওখানে যাই। সাকিবকে আমি এই ঘটনার কোনো কিছু জানাইনি, কারণ পরিমেয়েটা মরিয়ম আমাকে নিজে নিষেধ করেছে বলার জন্য যে না, বলার দরকার নেই, এটা বললে হয়তো ও ভুল বুঝবে বা মনে করবে যে তুমি মিথ্যা কথা বলতেছো, কারণ তুমি তো প্রমাণ দিতে পারবে না, আর আমি তো কারোর সামনে আসবো না। ও কারোর সামনে কখনোই যেত না। আমি যখন স্কুলে যাই তখন ও বারান্দায় থেকে আমাকে দেখে, এবং কোচিং থেকে ফেরার পথে আমি কোনো মেয়েদের সঙ্গে মিশি না। আমি ওর সঙ্গে হাঁটতে হাঁটতে গল্প করতে করতে বাড়িতে চলে আসি, এবং আমার প্রতিদিনকার রুটিন এরকমই চলতেছে। স্কুলে যাওয়ার পর সাকিব আমাকে বলার পর আমি সেখানে যাইনি। আমি সকলের থেকে আলাদা, মানে কারোর সঙ্গে কোনো মেলামেশা করি না, কারণ যেখানে আমার এই প্রেমিক আমার সঙ্গে আছে, সে আমাকে সমস্ত কিছু দেয়, আমাকে খাবার দেয়, আমার জন্য রাত্রেবেলা প্রতিদিন খাবার নিয়ে আসে, তারপর টাকা দেয় আমাকে, আর যা যা কিছু প্রয়োজন আমাকে বলা মাত্রই আমার কাছে হাজির করে দেয়। তো এই সমস্ত কিছুর বাইরে তো আমার আর কোনো কিছুর দরকার নেই। তো সেহেতু আমি এখন তার সঙ্গেই আছি, এবং বর্তমানে আমি যেদিনকে ঘটনাটি পাঠিয়েছি সেদিনকেও সে আমার কাছে এসেছিল, এবং আজকে রাত্রেও সে আমার কাছে আসবে। তো এটা আসলে আমার কাছে আমার জীবনে এক অন্যরকম অধ্যায়, যা কিনা আমি কখনো হারাতে চাই না। এবং আপনারা হয়তো অনেকে বলবেন যে হয়তো আমাকে তারা ওই মেয়েটা যে কিনা আমার কাছে আসবে বা আসে প্রতিনিয়ত, সে তো আমার ক্ষতি করার চেষ্টা করছে, বা আমার কাছে এসে আমাকে নিয়ে যাবে তাদের দেশে, এরকম কোনো কিছু করছে। কিন্তু আমি যেটা বুঝি বা আমি যেটা জানি আর কি, যে সে আমার ক্ষতি করার জন্য আমার কাছে আসেনি। যদি ক্ষতি করারই হতো তাহলে হয়তো প্রথম দিকে সে আমার ক্ষতি করতো, বা বলতো কি যে আমি তোমাকে নিয়ে যাব। আমি কিন্তু তাদের দেশে অসংখ্যবার গিয়েছি। ইভেন আজকে রাতে সে যদি আসে তাহলে তার সাথে হয়তো আজকেও আমি যাব, তা সে হয়তো আজকে আমাকে অন্য জায়গায় একটা নিয়ে যাবে বলেছে। এবং এই ঘটনা যে আমি ইমরান ভাইয়ের চ্যানেলে পাঠাবো সেটাও আমি তাকে বলে নিয়েছি যে আমি এটা অডিয়েন্সের সামনে বলবো, এবং সে শুধুমাত্র একটা শর্ত বলেছে যেন তোমার পরিচয় না জানে, কারণ জানলে সমস্যা আছে। কিসের জন্য? এটা আমার স্কুলের সকলে জানবে, তারপরে আশেপাশের সকলে জানবে, আর এটা জানলে তখন সমস্যা হয়ে যাবে, এই কথাটা বলেছে। তো এই কারণে শুরুতে আমি বলেছি যে আমি কাউকে পরিচয় দিতে রাজি না বা কাউকে পরিচয় দিচ্ছিও না। তো এই ছিল হচ্ছে আমার জীবনের ঘটনা, এবং আপনারা সেটা বিশ্বাস করবেন কি করবেন না সেটা আমি জানি না। তবে মেয়েটা মানে মরিয়ম, সে আমাকে এরকমভাবেই ভালোবেসেছে, এবং আমিও তাকে প্রচণ্ড পরিমাণ ভালোবাসি, এবং আমি আমার বাকি জীবনটা মরিয়মের সঙ্গে কাটিয়ে দিব। পরবর্তীতে কী হবে আমি জানি না, হয়তো মরিয়মের কাউকে দেখা দিবে না, আর সে রাত্রেবেলা শুধুমাত্র আমার কাছে আসে, আমার সঙ্গে থাকে, গল্পগুজব করে, এবং তার সঙ্গে আমি আছি এখন, এবং সারা জীবন থাকতে চাই। আপনারা শুধুমাত্র আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা সহি সালামতে আজীবন একে অন্যের সঙ্গে থাকতে পারি। এবং মরিয়ম মাঝে মধ্যে আমাকে কথা বলেছে, আমি হয়তো মরে যাব, কিন্তু মরিয়ম মরবে না এত সহজে। মরিয়ম অনেক বছর বাঁচবে, কারণ জিনারা অনেক বছর বাঁচে। আর মরিয়মের তখন রানিং বয়স হচ্ছে কি, মানে এখন আমি ওর কাছে বয়স জিজ্ঞেস করেছিলাম একদিন, ও বলেছে ওর বয়স হচ্ছে গিয়ে 95 বছর, এবং ও এখন একদম যুবতী, এবং ও যুবতী থাকবে আর 100 বছরের উপরে। তো 100 বছর তো আমি বেঁচে থাকবো না, কিন্তু আমি ওর সঙ্গে থাকবো, এবং ও আমাকে কখনো ছেড়ে যাবে না, এই ওয়াদা আমাকে করেছে। এবং ওর জিনের জগতের কেউ জানুক বা না জানুক সে বিষয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। শুধুমাত্র আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আজকে রাত্রেবেলা আসলে আমি তার সঙ্গে ঘুরতে যাব, এবং এটাই হচ্ছে বর্তমানে আমার সঙ্গে জীবনের ঘটা রানিং ঘটনা। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা শুনলাম চট্টগ্রাম থেকে পাঠানো সাদের জীবনের ঘটনা, এবং সে একজন স্কুলের ছাত্র, এবং তার সঙ্গে যে ঘটনাটা ঘটেছে বা এখনো ঘটছে সেটা আসলে বেশ অলৌকিক ঘটনা এবং আকস্মিক ঘটনা। আর অনেকে জিজ্ঞেস করেন যে জিনপুর আসলে হয় কিনা বা মানুষের সঙ্গে দেখা দেয় কিনা। আসলে এটা একটা অন্যরকম বিষয়, যে আপনি যদি জিনেদের সঙ্গে দেখা করতে চান সেটা আপনি পারবেন না, আপনি নিজে ইচ্ছা করে দেখা করতে চাইলে সেটা পারবেন না। কিন্তু কোনোভাবে যদি কোনো জিনের সঙ্গে আপনার দেখা হয়ে যায়, অথবা পুরী যদি আপনাকে দেখা দিতে চায়, তবে মাত্র আপনি নিজেকে লুকিয়ে রাখতে পারবেন না, সে আপনাকে দেখা দিবেই। যেভাবেই হোক সে আপনার কাছে আসবে, আপনার লাইফের সঙ্গে জড়াবে। তবে সেটা যদি ভালো কোনো জিনপরি হয় তাহলে এই যে সাদ ভাইয়ের মতো আপনার জীবন পরিবর্তন করে দিবে। আর যদি সে ভালো না হয়, খারাপ কোনো জিন হয়, বিশেষ করে বেশিরভাগ সময় খারাপ জিনই হয়। আমি আমার দীর্ঘ অভিজ্ঞতা থেকে দেখেছি জিনেরা সাধারণত মানুষের
ক্ষতি করার চেষ্টা করে। সাদ ভাই কিন্তু দেখতে খুবই সুন্দর এবং সুদর্শন পুরুষ, এই জন্য হয়তো সেই পরী মেয়েটা তাকে পছন্দ করেছে। কিন্তু অন্য কেউ হয়তো সুদর্শন নাও হতে পারে, বা অন্যান্য কেউ ওইরকমভাবে কোনো পরী তাকে ক্ষতি করতে পারে। শুরুতে কিন্তু সাদের ক্ষতি করতে চেয়েছিল ওই পরীটা, এবং ওদের যে জিনের দলবল ছিল তারা ওর ক্ষতি করতে চেয়েছিল, কিন্তু ক্ষতি করতে পারেনি। কিসের জন্য? কারণ পরীটার সাদের প্রতি একটা ক্রাশ ছিল, তাকে দেখে পছন্দ হয়েছিল, কিন্তু এক প্রকার পছন্দ পাল্টে গিয়েছে। কিসের জন্য? কারণ তার বাজে ওইসব স্বভাবের কারণে। কিন্তু পরী মেয়েটা তার জীবনে কিন্তু ঠিকই এসেছে, কারণ সে ভালো একটা পরী, সে স্বাধীন পরী, এই জন্য সে তার জীবনে এসেছে। কিন্তু আপনার জীবনে সে নাও আসতে পারে, খারাপ কোনো কিছু হতে পারে। তো সেহেতু যারা জিনপরি দেখার জন্য বিভিন্ন আমল করেন, জিনপরি, আমি বলছি না যে তারা সবাই খারাপ হবে, কিন্তু আমার দেখা মতে বেশিরভাগ জিনই খারাপ আচরণ করে মানুষের সঙ্গে, এবং যারা নিজের থেকে দেখা দেয় তারাই কেবলমাত্র হচ্ছে কি আপনার জীবনকে সাজিয়ে তুলতে পারে, যেমনটা সাদের জীবনে ঘটেছে। তো আজকের ঘটনাটা এই পর্যন্তই ছিল। আশা করি ঘটনাটি আপনাদের কাছে ভালো লেগেছে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। এতক্ষণ কণ্ঠে আমি আজি ইমরান আপনাদের সঙ্গে ছিলাম, এবং আপনারা দেখছেন দ্য মেগাবক্স প্রাইম। যারা এখন পর্যন্ত মেগাবক্স প্রাইম সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে নতুন কারো জীবনের ঘটনা নিয়ে। আপনার জীবনে যদি কোনো সত্য ঘটনা থাকে, গল্প থাকে, আমাদেরকে লিখে জানাতে পারেন। আপনাদের গল্প এবং ঘটনাগুলো আমাদের চ্যানেলে পাবলিশ করা হবে। আমাদেরকে পাঠাতে চাইলে আমাদের ইমেল নাম্বারে ঘটনা পাঠাতে চান, আমাদের ইমেল নাম্বারের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, সেই সঙ্গে আমাদের ফেসবুক পেজের ঠিকানা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। সেখান থেকে আপনারা চাইলে আপনাদের জীবনের ঘটনা এবং গল্প পাঠাতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দিবেন। ধন্যবাদ সবাইকে।